বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। মোহিনী মিলের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণকে ঘিরে কামারহাটি জুড়ে রাজনৈতিক চাপানোতর। কিছুদিন আগেই মোহিনী মিল কারখানার জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করে বহু টাকার বিনিময়ে সেই দোকান বিক্রি করার অভিযোগ উঠেছিল পৌর প্রতিনিধির বিরুদ্ধে। সেই খবর সম্প্রচারের পরই ওখানে নোটিশ লাগিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এবং এই মোহিনী মিলের জমিতে দোকান নির্মাণের নামে উঠে এসেছিল কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম নেতা মানস মুখার্জি। তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগও করা হয়েছিল। এরপর প্রকাশ্যে মানস মুখার্জি কুশপুত্তলিকাও পোড়ানো হয়। এরই প্রতিবাদে কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর মহামিছিল। এরই মধ্যে সিপিআইএম এর মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকাও দেখানো হয়। তারপরেই শুরু হয় উত্তেজনা। পুলিশের মধ্যস্থতায় মিছিল এগিয়ে যায় বেলঘরিয়া থানার দিকে। এরপরে পুলিশের উদ্দেশ্যে মানস মুখার্জি হুঁশিয়ারিও দেন, এটা 11 সাল নয়, 2026। কামারহাটির লাল ঝান্ডা পার্টি কতটা শক্তিশালী তা বুঝিয়ে দিতে জানেন তারা। সর্বস্তরের মানুষ এক হও, সর্বস্তরের সাধারণ মানুষ এক হও। সরকারি জমি দখল করে বিক্রি করা হচ্ছে কেন? পৌরাঞ্চলের কমিউনিস্ট পার্টি মানে কি? এটা 2011 না। ভাঙচুর করে গণ আন্দোলনকে স্তব্ধ করা আমার ছবি পোস্টার দিয়ে তো কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকেও তো ধিক্কার জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ। বরং আমি খুশি হলাম যে আমার কুশপুত্তলিকাও পড়লো। আগে আমাদের পার্টির কংগ্রেসের লোকেরা জ্যোতিবাবুর কুশপুত্তলিকা পড়াতেন, কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের কুশপুত্তলিকা পড়াতেন, আমরা কখনো ইন্দিরা গান্ধীর পুড়িয়েছি। যাই হোক, আমার একটা পড়লো, আমার মনে হলো যে আমার শক্তিটা আরো বাড়লো। এই কথা নিয়ে বলবো যে মোহিনী মিলের জমি 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি 5.25 একর জমি, সেই জমিতে বেপরোয়া দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। যে মানুষগুলো ঠকানো হলো সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে টুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও। এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতৃত্বে, দিদিমণির নেতৃত্বে। তাহলে আমাদের এই ক্লাব টাউনে পার্থচার্যির বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। ব্যবসায়ীদের মধ্যে দেখলাম একগাদা মাতাল, কয়েকটা ক্রিমিনাল, আমি তাদের নাম বলছি না। ওই ক্রিমিনালগুলো বুঝবে কি করে ওদের পিটিয়ে হাড়গোড় ভেঙে দিতে হয়, সে ভাঙাবো আমরা। পুলিশের ভূমিকা ঠিক ছিল না। পুলিশের উপস্থিতিতেই আমাদের পার্টি অফিসে গিয়ে ওই পোস্টার লাগিয়েছে, আর কালো পতাকা যারা দেখাচ্ছে তাদের পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকবে কেন? কি ইন্টারেস্ট? এখানকার এমএলএ, এমপি ইলেকশনের পরে আর এরা এমএলএও থাকবে না, আর এই পৌরসভাও থাকবে না। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পুরনো বকেয়া ডিএর 25% দিতে হবে, সময় বেঁধে দিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গঠন হলো নতুন কমিটিও। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট এবং বৃহস্পতিবার সেই মামলাতেই রায় দিল বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ।
2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল তার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেঁধে দিল সময়ও। বাকি বকেয়ার 75% মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি হবে। বকেয়া কিভাবে, কতগুলো কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যে 40% ডিএর ফারাক, তার সঙ্গে বৃহস্পতিবারের নির্দেশের কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিল তা পুরনো বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলাতেই। গত বছর 16 মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডিএর 50% দিয়ে দিতে হবে রাজ্যকে, কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান 50% বকেয়া দিয়ে দেওয়া এখনই সম্ভব নয়, তাহলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায় অন্তত 25% বকেয়া দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ 2008 সালের আগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া ছিল তার 25% মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশের ভিত্তিতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বকেয়া মেটানোর সময় বৃদ্ধির আবেদন করা হয়। বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়ে আদালত জানালো ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার, তাই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। অর্থাৎ নিজেদের পুরনো অবস্থানই অনড় রইল সুপ্রিম কোর্ট। আর এই রায় ঘোষণার পরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আবির খেলায় মেতে উঠলেন আন্দোলনকারীরা। শুনে দেব তাদের বক্তব্য। কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল, আমরা বলছি যে না, এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের। এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক তারা পাবেন কিনা তার লড়াই ছিল। এই রাজ্যের কর্মচারীরা সব থেকে কম ডিএ পেতেন বলে, স্থায়ী কর্মচারীরা এবং পেনশনাররা, এই রাজ্যের স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে নিম্ন ছিল। তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ, তিনি কলকারখানায় কাজ করান হোক, ইটভাটাতে কাজ করা শ্রমিক হোক, ধান পোতার শ্রমিক হোক, রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রির যোগানদার, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন বা উড়িষ্যা বলুন, প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক। তার কারণটা অন্য কিচ্ছু নয়, এই যে রাজ্যগুলোর কথা বললাম, এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী পেনশনাররাও। তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে। ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে, কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয় তাদের ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য। সুতরাং ক্রয় তারা করবেন কোথা থেকে? না, বাজার থেকে। বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে? ব্যবসায়ীদের কাছে। সুতরাং ডিএটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের বিষয় নয়, এর স্থায়ী এবং স্থায়ী সম্পর্ক, সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে। তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটির স্ল্যাব বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে যাতে মানুষের কাছে নগদের যোগান আসে। আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই। এই রাজ্যের কর্মচারী পেনশনার, অস্থায়ী কর্মচারী, তাদের সমস্ত রকমভাবে শোষণ চলছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই, এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম, সেই লড়াইটা বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল আমার। যেভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, মানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো, প্রায় 4 মাস হতে চললো, মানে সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি,
আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তার দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে বিয়েটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, বিয়েটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হবে এবং এই রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে, এটুকু বলে রাখি। সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট সেটা ল্যান্ড অফ মানে ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে, 4 সদস্যের কমিটি, তারা রাজ্যের মানে আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15ই মের মধ্যে একটা রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে, এবং আগামী 15ই মে আমাদের সুপ্রিম কোর্টে আবার এটা শুনানি হবে। এই বাজেটের সঙ্গে আজকে যে বাজেট পেশ হবে তার সঙ্গে এই বকেয়া এরিয়ারের কোনো সম্পর্ক নেই। এই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে আজ থেকে 12 বছর আগে, 11-12 বছর আগে রাজ্য সরকার এই টাকা কেন্দ্রীয় অর্থ কমিশন বাবদ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে সমস্ত টাকা, পেনশনারদের সমস্ত টাকা এবং বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের 60% টাকা পেয়ে গেছে রাজ্য সরকার। এবং এই যে মাননীয় এজির একজন কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধিকে রেখেছে, এর কারণটা হচ্ছে এইটাই যে রাজ্য সরকারকে হিসেব দিতে হবে 11 বছর আগের টাকা কি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ফান্ডে যে টাকা জমেছিল সেই টাকা রাজ্য সরকার কি করেছে এটা এজির কাছে হিসেব দিতে হবে। এবং এই জন্যই আজকে এই কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করেছে। এবং এই যে 25% বকেয়া, এর আগে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট তারা নির্দিষ্ট কোনো সময় বলে দেননি, কিন্তু আজকে তারা নির্দিষ্টভাবে সময় বলে দিয়েছেন। এবং তার মধ্যে যদি না হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে গিয়ে উনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, আগামী দিনে সুপ্রিম কোর্টের নির্দেশে ওনাকে, ওনার চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে, জেলে যেতে হবে, ওনাকে সুপ্রিম কোর্টে জেলে যেতে হবে। আর যারা বলেছিল যে এই টাকা নাকি সরকারের টাকা নেই, সরকারকে ব্যতিব্যস্ত করা চলবে না, তাদেরও জেলে যেতে হবে। আর যে সমস্ত সরকারি কর্মচারীরা সরকারের হয়ে দালালি করছে, তারা যদি বাপের বেটা হয়, ময়কা লাল হয়, তাহলে তারা একটা টাকাও নেবে না এখান থেকে, একটা টাকাও আমি বলছি, 1 টাকা এখান থেকে নেবে না। এই দালালি করে করে পশ্চিমবঙ্গের কর্মচারী সর্বনাশ তারা করেছে। 50 বছর ধরে এই সর্বনাশ হচ্ছে বন্ধু সরকারের তত্ত্ব করে। তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ ছিল বলে আজকে আমরা এই যে মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ মেউ মেউ করছিলেন, আমাদের বলেছিলেন চোর ডাকাত, ডাকাতের সর্দার, আজকে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় যে উনি চোর, উনি ডাকাত, উনি আমাদের টাকা লুট করেছে, উনি হাজার হাজার অনিয়মিত কর্মচারীর টাকা লুট করেছেন। সুতরাং এর বিরুদ্ধে উনি যদি ওই নির্দিষ্ট দিনে টাকা হিসেব না দেন, তাহলে আমরা পশ্চিমবঙ্গ অচল করে দেবো। সেই ক্ষমতা সংগ্রামী যৌথ মঞ্চের আছে, ওনাকে দেখিয়ে দিয়েছি। ভাস্কর বলেছে যে ওনার বাড়ির সামনে কেউ মিছিল করতে পারেনি, সংগ্রামী যৌথ মঞ্চ কয়েকটা দালালের বাধা সত্ত্বেও মিছিল করেছে, ওখানে 1 লক্ষ মানুষের মিছিল করেছে। নবান্নের মধ্যে বসে আমরা অবস্থান করেছি, হাত জোর করেছিল। যে মুখ্যমন্ত্রী চোর ডাকাতের সর্দার করেছিল, তাকে অ্যারেস্ট পার্কে দাঁড়িয়ে হাত জোর করে বলতে হয়েছিল যে আমি 4% মরণ ভাতা দিচ্ছি। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ আছে, থাকবে, এবং আগামী দিনে সেই লড়াই আরও যাতে সরকারি কর্মচারী, বাঙালি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যে নেতিয়ে পড়া অবস্থা, যে নির্বীর্য অবস্থা তৈরি করেছিল সরকারগুলো, তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ রুখে দাঁড়িয়েছে এবং তার জয় প্রাথমিকভাবে কোর্টে এসছে। এবং সেই রাস্তায়, সেই কোর্টের রাস্তায় এবং রাস্তার লড়াই, দুটো লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী এই লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া, তাই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলছে আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
সন্দেশখালীতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বিদ্যাধরী খালে পড়ে গেল পুরো অংশ, অল্পের জন্য প্রাণে রক্ষা গ্রামবাসীদের। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বোয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি গ্রামে ভেঙে পড়ল একটি পুরনো কংক্রিটের সেতু। বিদ্যাধরী খালের ওপর নির্মিত বামফ্রন্ট আমলের এই সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল ও ভগ্নদশায় ছিল বলে অভিযোগ স্থানীয়দের। আচমকায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় দুর্বল হয়ে পড়া সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালে। সৌভাগ্যবশত সেই সময় সেতুর ওপর কোনো ভারী যান না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গ্রামবাসীরা। সেতু ভেঙে পড়ার ফলে এপার ওপার মিলিয়ে অন্তত 5টি গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্কুল পড়ুয়া, রোগী ও নিত্যযাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনকে সেতুর বেহাল অবস্থার কথা জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন এবং সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। তাদের দাবি, বিধায়কও নিয়মিত এই রাস্তা ব্যবহার করতেন না, অন্য পথ দিয়ে যাতায়াত করতেন। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ। এখন দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছে গোটা এলাকা। এই পেট্রোহানিয়াটি ঢেকনামারি থেকে আপনার কানমারি কানেক্ট করে এবং এটা অনেক দিনের পুরনো ব্রিজ, জরাজীর্ণ অবস্থা থাকায় কালকে এটা ভেঙে গেছে, মানে আজকে সকালে এটা ভেঙে গেছে। তো আমরা পুলিশ সহ আমাদের ইঞ্জিনিয়ারিং ব্লকের টিম সহ এটা পরিদর্শন করতে এলাম, কারণ এটার মাত্রা তো অনেক বেশি, যেটা ব্লক বা এ থেকে ছাড়া এটা ডিপার্টমেন্ট থেকেই হয় জেনারেলি এত বড় ব্রিজ। কোনো কাজবাজ হচ্ছে না, আর মোটামুটি আমরা এই রাস্তা দিয়েই প্রায় যাতায়াত করি। রাস্তাটা দীর্ঘদিন ধরে এইরকমভাবেই পড়ে আছে, তবু কোনো রকমভাবে কোনো কাজকর্ম এখনও দেখিনি। হঠাৎ আজকেই আসার পথেই দেখছি ব্রিজটা ভেঙে পড়ে আছে। আমরা কোনো পদক্ষেপ নিইনি বা সেরকমভাবে বিধায়ক সাহেবকে জানানো হয়নি আমাদের তরফ থেকে। এবার কোনো রকম আমরা পদক্ষেপ নিইনি। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। শান্তিপুরে মন্দির চুরির জাল ভাঙল পুলিশ। 500 বছরের কলেশ্বর শিব মন্দির থেকে নৃসিংহপুর একই চক্রের হদিশ, গ্রেফতার 3। নদিয়ার শান্তিপুরে একের পর এক মন্দির ও বাড়িতে চুরির ঘটনার পর অবশেষে বড়সড় সাফল্য পেল শান্তিপুর থানার পুলিশ। 500 বছরের প্রাচীন কলেশ্বর শিব মন্দিরে চুরি থেকে শুরু করে নৃসিংহপুরের 3 ব্যবসায়ীর বাড়িতে মন্দিরে চুরির ঘটনার রহস্য ভেদ করল একই চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিকের বাড়ির পার্শ্ববর্তী প্রাচীন শিব মন্দিরের তালা ভেঙে শিবমূর্তির অলংকার চুরির ঘটনা সামনে আসে। এরপর নৃসিংহপুর এলাকায় 3 ব্যবসায়ীর বাড়ির
মন্দিরে পৃথকভাবে সোনা রূপোর গয়না ও রূপোর ও পুজোর বাসনপত্র চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক এই চুরির ঘটনার তদন্ত নামে শান্তিপুর থানার পুলিশ, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্যের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। দলে ছিলেন এসডিপিও সবিতা গোটেয়াল, সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি এবং থানার ক্রাইম বিভাগের আধিকারিকরা। বিভিন্ন সিসিটিভি ফুটেজ সূত্রের ভিত্তিতে তদন্ত চালিয়ে গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতী আবদার শেখ ও চন্দন দাসকে। পাশাপাশি চুরি যাওয়া গয়না কেনার অভিযোগে গ্রেফতার করা হয় সোনা ব্যবসায়ী অরুণ দত্তকে। পুলিশ জানায় ধৃতদের বাড়ি শান্তিপুর মেলের মাঠ ও সূত্রাগড় এলাকায়। যে সোনার দোকানে চুরি যাওয়া গয়না বিক্রি করা হয়েছিল সেটিও সূত্রাগড় এলাকাতেই। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম রূপো, 2 গ্রাম সোনা, 100 গ্রামের একটি রূপোর হার এবং একাধিক কাঁসা পিতলের বাসনপত্র। তবে বেশিরভাগ রূপোর গয়নাই ইতিমধ্যে গলিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। এদিন শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠক করে পুরো ঘটনার বিবরণ দেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। পুলিশ সূত্রে আরও জানা যায়, শান্তিপুরের প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনার সঙ্গেও এই চক্র জড়িত থাকতে পারে, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসতে পারে বলে আশা পুলিশের। আগামী দিনে চুরি রুখতে নাইট পেট্রোলিং বাড়ানো, আরও সিসিটিভি ক্যামেরা বসানো এবং পঞ্চায়েত ও পৌরসভার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কয়েক মাস ধরে আপনারা শুনছেন, দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে প্রাথমিকভাবে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে। তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট, এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে। শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল, কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন, যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা গটওয়াল, সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি, প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে। তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল, লেগে পড়েছিল। তো অবশেষে গত পরশুদিন আমরা একটা সূত্র পাই, সেখান থেকে আমরা এই আপনারা জানেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে, মেন অভিযুক্ত এই চন্দন দাস, তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গায় বাড়ি, এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে। এরা একের পর এক যেমন কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া, তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো, সব চুরিগুলো এরাই করেছে এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি। সবাই করতে ভালো হয়। ওদের ছবিটা তো পেছনে থাকলে ওরা নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হাসপাতাল নাকি খড়ির আড়ত? খাসপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে বছরের পর বছর অবৈধ দখল, প্রশ্নে প্রশাসনের নীরবতা। সরকারি হাসপাতাল নাকি খড়ির দোকান? বালুরঘাটের খাসপুর গ্রামীণ হাসপাতালের চিত্র দেখে রীতিমতো চমকে উঠছেন সাধারণ মানুষ। হাসপাতালের মূল চত্বরে কাটা ঝুলিয়ে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে খড়ি ও কাঠের ব্যবসা। পাহাড় প্রমাণ খড়, গাছের ডাল ও গুঁড়িতে কার্যকর দখল হয়ে গিয়েছে সরকারি জমি। অথচ এই অবৈধ দখল চোখে পড়লেও ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জেলা স্বাস্থ্য দপ্তর কোনো স্তরেই দেখা যায়নি কার্যকর উদ্যোগ। বালুরঘাট ব্লকের অন্তর্গত এই পুরনো গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল আশেপাশের প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ। সেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রের একাংশ দখল করে খড়ির ব্যবসা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা সুশান্ত মৈত্র ওরফে হাপুল। তার দাবি জমি ফাঁকা থাকায় ব্যবহার করছেন, নিষেধ পেলেই দোকান তুলে দেবেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এতদিন কেন নীরব প্রশাসন? দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।